সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ফ্যাসিস্ট ইউনূসের ক্ষমতার নেশায় দেশ আজ পথভ্রষ্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের অধীনে নির্বাচনের পরিস্থিতি কেমন দেখিয়ে দিলেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ, আহত অন্তত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশকে পাত্তাই দিল না আইসিসি, ভারতে না খেললেই অন্য দেশের এন্ট্রি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ক্ষমতা যখন অবৈধ পথে আসে তখন তার ভিত্তি দাঁড়ায় ষড়যন্ত্রের উপর, জনগণের ইচ্ছার উপর নয়। 2024 সালের জুলাইয়ে আমরা দেখলাম কিভাবে পরিকল্পিত দাঙ্গা দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো। আর সেই ক্ষমতা দখলের পিছনে যারা ছিল তারা আজ দেশকে এমন এক অন্ধকারে ঠেলে দিয়েছে যেখান থেকে বেরোবার পথ ক্রমশ সংকীর্ণ হচ্ছে। ইউনূস নামের এই মানুষটা নিজের শান্তির জন্য দুধ বলে চালাতে চান, অথচ তার হাত ধরে ক্ষমতায় এসেছে তারা। তাদের ইতিহাস রক্তাক্ত। জামাত, বিএনপি আর তাদের পৃষ্ঠপোষক শক্তিগুলো মিলে এমন একটা জোট তৈরি করেছে যেটা শুধু ক্ষমতার লোভে অন্ধ। এই জোটের পিছনে আছে বিদেশি অর্থায়ন, আছে জঙ্গি সংগঠনের গোপন সহায়তা, আর আছে সেনাবাহিনীর একাংশের নীরব সমর্থন। একটা দেশের জন্য এর চেয়ে ভয়াবহ সমন্বয় আর কি হতে পারে? যে বিএনপি জিয়াউর রহমানের হাতে জন্মেছিল সেনানিবাসে, সেই দল আজও সামরিক ছত্রছায়া ছাড়া দাঁড়াতে পারে না। এই দলের রাজনীতির ইতিহাস মানেই দুর্নীতি আর সন্ত্রাসের ইতিহাস। তারপরও তারা নিজেদের গণতন্ত্রের রক্ষাকর্তা বলে দাবি করে। কোন গণতন্ত্র? যে গণতন্ত্রে ভোট হয় পেট্রোল বোমায়, যেখানে নির্বাচন মানে রক্তপাত। ইউনূসের চাপাবাজির উৎস খোঁজা খুব কঠিন কিছু নয়। এদিকে পশ্চিমা দেশগুলো যারা তাকে নোবেল পুরস্কারের আড়ালে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, অন্যদিকে স্থানীয় জঙ্গি আর মৌলবাদী গোষ্ঠীগুলো যারা দেশে তাদের প্রভাব বিস্তার করতে চায়। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে ইউনূস খেলছেন তার খেলা। সুদের ব্যবসা গিয়ে গরিব মানুষকে আরও গরিব করে যে মানুষ বিখ্যাত হয়েছিল সেই মানুষই আজ দেশ চালানোর দাবি করছেন। ইউনূসের যে চাপাবাজি সেটা আসলে ভীতু মানুষের চাপাবাজি, আর নিজের কোনো গণভিত্তি নেই। যাকে বিদেশি প্রভুরা বসিয়ে রেখেছে সে কতদিন টিকবে? ইতিহাস বলে জনবিচ্ছিন্ন শাসকরা কখনো দীর্ঘস্থায়ী হয় না, তারা হয় পালিয়ে যায় নয়তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বিএনপির যে ইতিহাস তার দুর্নীতি আর সন্ত্রাসের। জিয়াউর রহমান যে দল তৈরি করেছেন সামরিক শাসনের বৈধতা দিতে, সেই দল আজও সেই পুরনো পথেই হাঁটছে। তারা কখনো জনগণের কথা ভাবেনি, ভাবে শুধু নিজেদের ক্ষমতা আর স্বার্থের কথা। দেশ আজ এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস বলে অন্ধকারের পরেই আসে আলো। দরকার শুধু ধৈর্য, সচেতনতা আর সঠিক পথে চলার দৃঢ় সংকল্প। ইউনূস আর তার দোসররা হয়তো এখন ক্ষমতায়, কিন্তু চিরকাল থাকবে না, কারণ মিথ্যার পা নেই, সত্য একদিন প্রকাশ হবেই। এদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব না তা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে তার হেনস্থার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। শনিবার বিকেল সরাইল উপজেলার নেওয়াগাঁও ইউনিয়ন ইসলামাবাদ এলাকায় এ কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলেন রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না, আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি আরও বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখেন, যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। ব্যারিস্টার রুমিন ফারহানার ম্যাজিস্ট্রেটকে হুমকির ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মাঠ পর্যায়ে প্রশাসনের নিয়ন্ত্রণ কতটা দুর্বল। যদি একজন প্রার্থী প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে শাসাতে পারেন তবে সাধারণ ভোটার ও
বিরোধীদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি অংশগ্রহণমূলক ও ভয়হীন পরিবেশ নিশ্চিত না করে এই নির্বাচন কেবল একটি প্রতীকী আয়োজন হয়ে দাঁড়ানোর ঝুঁকিতে রয়েছে। এদিকে খুলনায় ইসলামী বক্তা ও কুষ্টিয়ার ৩ আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতে বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। এর আগে রোববার আদালতে মামলার আবেদন করেন আরাফাত রহমান কুকো, স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি। মামলায় বাদীর আইনজীবী বাবুল হাওলাদার জানান, আজ আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে আপত্তিকর বক্তব্য দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আমির হামজা এরকমের বক্তব্য আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গার সিএন্ডবি কলোনি এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থান করার সময় বাদী এসব বক্তব্য শোনেন এবং দেখেন। মামলার বাদী মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি বলেন, আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজা কটূক্তি করেছে, তাকে অপমান করেছেন। আমির হামজার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সোমবার সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়ন যুবদল নেতা জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ২ দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার ওই গ্রামের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।